কি আমরা বুঝতে পারছি যে জন্মের আগে এটা শনাক্ত করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে একজন মা বা যারা প্যারেন্টস আছেন বা যিনি বর্তমানে প্রেগনেন্ট আছেন, তাদের আসলে করণীয় কি? যে তারা কি আগে থেকে এটা টেস্ট করাতে পারবেন বা কোন ধরনের টেস্ট করাবেন, তারা কি কাজটা করতে পারেন? অবশ্যই এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি সব জায়গায় এটি বলি যে কোনো মা বাবা যখন সিদ্ধান্ত নেবে যে তিনি একটা বাচ্চা নেবেন, তখন তো তার উদ্দেশ্য থাকবে যে তার বাচ্চাটা যাতে সুস্থ হয়, একবারে পুরোপুরি 100% যাতে কোনো ডিফেক্ট না থাকে। এগুলি কিন্তু স্ক্রিন করা যায়, শুধুমাত্র হার্টের রোগ না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু রোগ থাকতে পারে, এটা তো আমরা আগে থেকে বলতে পারি না। সুতরাং এইগুলির জন্য বিশেষ স্ক্রিনিং আছে, এবং সেই স্ক্রিনিংগুলি করলে এমনকি কিছু রোগ আছে জেনেটিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, যেগুলো ফ্যামিলির মধ্যে থাকে, যেমন একটা ফ্যামিলিতে দেখা যায় 2-3টা ভাই বোনে একই রোগে আক্রান্ত। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেমন আমরা বলি যে হাবাগুবা এরকম কিছু বাচ্চা দেখা যায়, কিন্তু ওরা কিন্তু একটা স্পেশাল সিনড্রোম, যেটাকে আমরা বলি যে ডাউন সিনড্রোম, এটা কিন্তু একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তো এই যে যত ধরনেরই সিনড্রোমই হোক, জেনেটিক ডিসঅর্ডার হোক, হার্টের রোগ হোক, কিডনির রোগ হোক, ব্রেইনের রোগ হোক, এগুলিতে বেশি এরকম জটিলতা থাকে এই অঙ্গগুলোতে। তো এগুলি সব কিছুই কিন্তু আগে থেকে ডিটেক্ট করা সম্ভব। 40 সপ্তাহ তো মোট প্রেগন্যান্সি টাইম, 10 সপ্তাহ থেকেই কিন্তু এইগুলি স্ক্রিনিং করা যায়। এবং এক একটার স্ক্রিনিং এর টাইম এক এক রকম, কোনোটা 11 সপ্তাহ, কোনোটা 12 সপ্তাহ। আমরা আবার হার্টের ইকোটাও করতে পারি বাচ্চা মায়ের পেটে থাকার সময়, ফার্স্ট ইকো আমরা করতে পারি 17-18 সপ্তাহের সময়। যদি আগে থেকে আমরা কেউ সন্দেহ করে যে তার বাচ্চার হার্টের রোগ হতে পারে, তার আগের সন্তানের ছিল, অথবা তার নিজের ছিল, অথবা তার হাজবেন্ডের ছিল, এটা কি বংশগত হতে পারে? হ্যাঁ। তো তখন অন্যরা যদি তার যে গাইনি বিশেষজ্ঞ তাকে দেখেন, তিনি যদি বলেন যে তোমার তো এরকম সম্ভাবনা আছে, তুমি একটা হাই রিস্ক মা, বা ওই মায়ের যদি ডায়াবেটিস থাকে, বা ওই মায়ের হাইপারটেনশন থাকে, বা কোনো মেডিসিন ইনটেকের হিস্ট্রি থাকে, বা তার রুবেলা সিনড্রোম নামে একটা রোগ আছে, সেটা যদি তার হয়ে যায় প্রেগন্যান্সি অবস্থায়, তখন তারা বলেন যে তুমি তাড়াতাড়ি এগুলি চেক করো। হ্যাঁ, তো সবাইকে চেক করে না, ওনারা সাসপিশাসগুলিকে করে, কিন্তু আমি মনে করি যে সবাইকেই স্ক্রিনিং করা দরকার, কারণ এটা তো আসলে আগে থেকে বলা যাবে না, আগে থেকে বলা যায় না। সুতরাং 10 সপ্তাহ 11 সপ্তাহ থেকে শুরু করে প্রত্যেকটা স্ক্রিনিং আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, জেনেটিক ডিসঅর্ডার, অর্গান ডিসঅর্ডার, অ্যানোমালি স্ক্যান বলে একটা স্ক্যান করা হয়, আলট্রাসোনোগ্রাম, এটা প্রত্যেক মাকেই করা হয় প্রেগন্যান্সির সময়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা। তো সেই সময়ও কিন্তু অনেক সময় হার্টের রোগ ধরা পড়ে, তখন আবার আমাদের কাছে আসে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার জন্য। তো তখন আমরা দেখতে পারি। তো এরকম যদি খুব জটিল কিছু হয়, যেটা লাইফের সঙ্গে কম্প্যাটিবল না, বা যেটা হয়তো জন্মের পরেও বেশি দিন বাঁচার আশা নাই, খুবই ক্রিটিক্যাল রোগ, বা যেগুলির চিকিৎসা নাই, সেই ধরনের ক্ষেত্রে আমরা মাকে কাউন্সেলিং করতে পারি যে আপনি বাচ্চা যখন আপনি নেবেন এত কষ্ট করে 9 মাস, বাচ্চা কিন্তু এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে হবে, তার চিকিৎসার সুযোগ নাও থাকতে পারে, তার কষ্ট হবে, ফ্যামিলির কষ্ট, তখন তারা নিজেরা, তাদের ফ্রিডম থাকবে, তারা ডিসিশন নেবে যে ওই বাচ্চাটা তারা রাখবে নাকি তারা রাখবে না, এটা তাদের ডিসিশন। যারা আসলে এই টেস্টগুলো করাতে পারছে না, হয়তো বাচ্চা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বলেন যে একটা রোগ আছে বা একটা পার্সেন্টেজ আছে যারা আসলে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারছে যে তাদের এই ধরনের সমস্যা হচ্ছে, মা বাবার আসলে ছোট বাচ্চারা তো কিছু বলতে পারে না, মা বাবারা কিভাবে বুঝবেন তার বাচ্চার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, কি লক্ষণগুলো তারা খেয়াল রাখবেন? এই যে বাচ্চা যারা হয়ে যাচ্ছে, আগে স্ক্রিনিং করা হয় না এই প্রেগন্যান্সির টাইমে, এখন বাচ্চার জন্ম হলো, জন্ম হওয়ার পরে প্রত্যেক মা বাবারই উচিত তার বাচ্চাটাকে একজন নবজাতক বিশেষজ্ঞ অথবা শিশু বিশেষজ্ঞকে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চেক করানো। সাধারণত হসপিটালে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এটা করে থাকে সবাই। তো এই করার সময়ও কিন্তু অনেক রোগ ধরা পড়ে যায়, যেটা হয়তো মা বাবারা বুঝবে না, এমনিতে বোঝা যাচ্ছে না সামনাসামনি, অ্যাপারেন্টলি বাচ্চাটাকে সুস্থই মনে হচ্ছে, বাট হয়তো ভিতরে এক্সামিন করলে তখন বের হয়ে আসে। তাহলে এইটা একটা সিস্টেম যে হ্যাঁ বোঝা যাচ্ছে না, তাও কিন্তু ভালো মতো এক্সামিনেশন করে খুঁজে বের করা যায়। যেমন অনেক বাচ্চার মুখের ভিতরে তালু কাটা, নাকের ভিতরে নাকটা বন্ধ, কানা, পায়খানার রাস্তা বন্ধ, এগুলি কিন্তু আমরা এইভাবে বের করে ফেলতে পারি। হ্যাঁ, এবং তখন তাহলে চিকিৎসা দেওয়া যায়। আর আরো কিছু কিছু রোগ আছে যেগুলো এই সময় হয়তো মিস হয়ে গেল, ধরা পড়লো না, এই সময়ও এক্সামিনেশনেও আসলো না, তাহলেও কিন্তু এই বাচ্চাগুলিকে সব সময় টিকা দেওয়ার জন্য ডাক্তারের কাছে আসতে হবে। একটা যে আমাদের ইমিউনাইজেশন ক্লিনিক আছে,
6 সপ্তাহ বয়স থেকেই কিন্তু তাদেরকে ইমিউনাইজেশনের জন্য চলে আসতে হবে। জি। সুতরাং যারা এইখানে মিস হয়ে যাচ্ছে তাদেরকে নেক্সট তাদেরকে ধরার টাইম হচ্ছে ওই 6 সপ্তাহ বয়স, তখন তো তারা আবার আসবে। তখন ডাক্তারের উচিত হবে আবার তাকে মাথা থেকে পা পর্যন্ত এক্সামিন করা, আবার দেখা তার মধ্যে কোনো কিছু আছে কিনা। ওই টাইমে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কার্ডিওলজির জন্য না, এটা সবার জন্য, যে বাচ্চার ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা। বাচ্চা শুধু তার রোগ নাই এটা না, তার যে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার যে মোটর ডেভেলপমেন্ট, সে ঘাড় সোজা করতে পারছে কিনা, সে বসা শিখছে কিনা টাইম মতো, হাঁটা শিখছে কিনা টাইম মতো, কানে শুনে কিনা, চোখে দেখে কিনা। অনেকের চোখ দেখলে মনে হবে না যে সে অন্ধ, মনে হচ্ছে যে না সে ভালো, কিন্তু আসলে হয়তো চোখে দেখছে না। তাহলে এটাও তো আমি এক্সামিন না করে বুঝতে পারবো না। সুতরাং প্রত্যেক স্টেজে স্টেজে, এবং এগুলি উন্নত দেশে এগুলি স্টেপ বাই স্টেপ এগুলি সব করা হয়। ওটাকে বলা হয় ওয়েল বেবি ক্লিনিক, যে আপনার বাচ্চা ভালো তাও আপনি ওখানে যাবেন ওয়েল বেবি ক্লিনিকে, এবং তারা এগুলি সব দেখবে যে সব মাইলস্টোনস অফ ডেভেলপমেন্ট যেগুলো তার অ্যাচিভ করার কথা স্টেজে স্টেজে, সেই স্টেজগুলো সে ঠিক মতো অ্যাচিভ করতে পারছে কিনা। তো তাহলে আমাদের এইগুলি যখন আমরা পুরা সব করতে পারবো, তখনই আমরা বলতে পারবো আমরা একটা উন্নত দেশ। এক্স্যাক্টলি ম্যাডাম। কিন্তু অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজের যে কথাটা আপনি বললেন, সেক্ষেত্রে অ্যাডাল্টদের মধ্যে কি ধরনের লক্ষণ আসলে আপনারা দেখে থাকেন যে এই রোগীগুলো আপনাদের কাছে আসছে? অ্যাডাল্টরা তো আসলে তাদের তেমন লক্ষণ নাই বলেই তারা অ্যাডাল্ট হয়ে গেছে। তাদের যদি কষ্ট থাকতো তাহলে তো তাদের আগেই ধরা পড়তো। তো যখন তারা বড় হয়ে যায় বেশিরভাগেরই ইনসিডেন্টালি ধরা পড়ে। ধরেন সে অন্য আরেকটা কারণে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তখন স্টেতো লাগায় দেখলো যে বুকের মধ্যে একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, তখন বললো আপনার তো একটা ইকো করতে হবে, আপনার হার্টে একটা সাউন্ড পাচ্ছে। অথবা ধরেন তার কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে বা চেস্ট পেইন হচ্ছে, বা দেখা যাচ্ছে সে হাঁটতে পারে না, বেশি সিঁড়ি ভাঙতে পারে না, একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, আনডিউ টায়ার্ডনেস, হ্যাঁ, বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারছে না, অথবা তার বুকে ধড়ফড় করছে, বা অ্যাবনর্মাল বিট বা অ্যাবনর্মাল রিদম, এগুলি থেকেই তারা দেখাতে চায় ডাক্তারকে। তখন তারপরে তাদের ধরা পড়ে। কিন্তু বেশিরভাগই দেখা যায় অন্য আরেকটা কারণে ডাক্তার দেখাতে গেছে আর এইটার সাথে ইনসিডেন্টাল, তখন এটা ইনসিডেন্টালি ধরা পড়ে, ওই রোগের জন্য সে যায় নাই, বাট ওই রোগটা দেখতে গিয়ে এই রোগটা তখন ধরা পড়ে গেছে। খুব সুন্দর বলছিলেন ম্যাডাম। আমরা একটু চিকিৎসা সম্পর্কে আসব। আপনি শুরুতে বলেছিলেন যে আসলে এই ধরনের রোগগুলোতে 3 ধরনের চিকিৎসা হয়ে থাকে। একটু যদি আমাদের বলেন এটা নির্ণয় করার ক্ষেত্রে আপনারা মূলত কোন টেস্টগুলো করে থাকেন? তার হার্টে কোনো ছিদ্র আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা? আসলে হার্টের রোগ নির্ণয় করা এটা খুবই সহজ। হ্যাঁ, 3টা মাত্র পরীক্ষা দিয়ে একেবারে 100-র মধ্যে আপনি বলতে গেলে 100% রোগী ধরে ফেলতে পারবেন, অল্প কিছু ছাড়। তো সেগুলি হচ্ছে চেস্ট এক্সরে, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি। এই 3টা টেস্টের মাধ্যমে মোটামুটি ডায়াগনস্টিক পার্ট কনফার্ম হয়ে যায়। তারপরে যদি আরও কিছু ডিটেইল করার লাগে তখন সিটি এনজিওগ্রাম বা কেউ কেউ এমআর এনজিও এগুলি করে, বাট মেইনলি আমরা এই 3টা টেস্টের মধ্যেই আমরা বেশিরভাগ জিনিসই পেয়ে যাই, এর চেয়ে বেশি তেমন কিছু করার লাগে না। আচ্ছা।